উত্তরবঙ্গে তিনটে দারুণ জায়গা টাকদা, লোলেগাঁও আর লাভা ঘুরে দেখার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকে লাভা থেকে আমরা সরাসরি কলকাতা ফিরব না, যাব মালদা। সেখানে আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে আমরা কলকাতার জন্য বেরোবো। এই ভিডিওয়ে আমি লাভা থেকে মালদার রাস্তার সম্পূর্ণ বিবরণ দেব। তাছাড়াও যারা কলকাতা আর শিলিগুড়ির মাঝে একটা ভালো হোটেলের সন্ধান করছেন, যেখানে এক রাত থেকে আপনারা পরের দিন আবার জার্নি কন্টিনিউ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা। কারণ আমি মালদায় এমনই এক হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা থাকতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে 27শে মে 2026 আর ঘড়িতে এখন সময় হয়েছে 10টা 50। আমরা লাভায় WBFDCর প্রপার্টি থেকে বেরিয়ে পড়লাম আর আজকে যাচ্ছি আমরা মালদা। আজকে আমরা পাহাড় ছেড়ে নিচে নেমে যাচ্ছি আর মনে প্রচণ্ড দুঃখ, মন প্রচণ্ড ভারী আর আকাশের মুখও কিন্তু ভারী। দেখুন পুরো মেঘে ঢেকে রয়েছে লাভা, চারিদিকে শুধু মেঘ। আর এখন টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কততে যাচ্ছি বলুন তো? অনেক বেশি। ওখানে গিয়ে আপনাদের ওখানকার টেম্পারেচারটা বলবো। আজকে লাভা থেকে বেরিয়ে আমরা গরুবাতান হয়ে ওদলাবাড়ি হয়ে ঘোষপুকুর বাইপাস হয়ে ন্যাশনাল হাইওয়ে 27 কানেক্ট করব। আর তারপরে পূর্ণিয়ার থেকে ন্যাশনাল হাইওয়ে 12 কানেক্ট করে মালদার দিকে এগিয়ে যাব। আর লাভা থেকে বেরিয়ে রাস্তাটা ঠিক এই রকম, বড় বড় পাহাড় চারপাশে, এরকম সুন্দর সুন্দর গাছে ভরা, আর রাস্তার কোয়ালিটি এই রকম সুন্দর, একদম স্মুথ রাস্তা। আর এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত তথ্য দেবো, যেমন কতক্ষণ আমাদের যেতে লাগলো, রাস্তার কন্ডিশন কীরকম, আমরা কোথায় লাঞ্চ করতে দাঁড়ালাম, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের চেনা জানা কেউ যদি এই রুটে ট্র্যাভেল করেন, তাদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে এই রাস্তার ব্যাপারে। আর প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। লাভা থেকে মালদার ডিস্টেন্স হচ্ছে 326 কিলোমিটার আর সময় লাগবে ম্যাপ অনুযায়ী 7 ঘন্টা 50 মিনিটের মতো। আমরা লাভা থেকে বেশ খানিকটা নেমে এসেছি আর এই রাস্তাটা কিন্তু তুখোড়, দারুণ এনজয় করছে এই রাস্তাটায় গাড়ি চালিয়ে। এই রাস্তায় ফরেস্ট কাভারটা অনেক বেশি এবং রাস্তার কন্ডিশনও খুব ভালো। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছিলাম নিচে মেঘ জমেছে, আর আরও নিচে নামতেই দেখুন মেঘের মধ্যে আমরা ঢুকে পড়লাম। এখন আমাদের আশেপাশে পুরো মেঘ, ভিজিবিলিটি খুব একটা ভালো নয়। ঘড়িতে সময় হয়েছে 11টা 18 আর আমরা রাস্তার ধারে দাঁড়ালাম একটাই কারণে, এখান থেকে হেয়ারপিন বেন্ডসগুলো দেখা যাচ্ছে এই রাস্তার, আপনাদের দেখাবো। আমরা এপাশ দিয়ে আসছি, এখানে গাড়িটা থামালাম সাইড করে, আর এই হচ্ছে রাস্তা। দেখুন কি দারুণ লাগছে, দেখুন ওফ, দারুণ দারুণ। আমরা কিন্তু মেঘগুলোকে এখন ওপরে ফেলে নিচে নেমে এসেছি, এখন আমাদের ওপরে মেঘ, আর এখন আবার ক্লিয়ার দেখা যাচ্ছে চারিপাশটা। কি অসাধারণ দেখুন, এই পাশ থেকে রাস্তাগুলো কীরকম সুন্দরভাবে ঘুরে ঘুরে নামছে, আর প্রত্যেকটা রাস্তার অবস্থা কিন্তু ভীষণ ভালো। যারা গাড়ি চালাতে ভালোবাসেন কিন্তু এই রাস্তায় আসেননি, চলে আসুন প্লিজ, অসাধারণ এনজয় করবেন। এবং যারা এসছেন প্লিজ আপনাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আমি গাড়ি থেকে নামার পর টিনটিন এসে গেছে ড্রাইভিং সিটে। তুমি আমাদের কলকাতা নিয়ে যাবে ড্রাইভ করে? আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এখন বাজে 11টা 45 আর আমরা এসে পৌঁছলাম ফাপের খেতিতে। এখানে এই ঝর্ণার পাশে আমরা চলে এসেছি। যতবার এই রাস্তা দিয়ে যাই এখানে দাঁড়ানোটা একটা মাস্ট। এই দেখুন ওপর থেকে ঝর্ণা আসছে আর ওই পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে। কি দারুণ লাগছে দেখুন, অসাধারণ। কিরকম লাগছে? দারুণ দারুণ। তোমার কিরকম লাগছে? খুব ভালো লাগছে। টিনটিনের শুধু একটাই ইন্টারেস্ট, জলে পাথর ফেলা, যেটা ও সব জায়গায় গিয়ে করে থাকে। ফাপের খেতিতে এসে রণজিৎ বাবুর সঙ্গে দেখা হয়ে গেল, উনি আমাদের ভিডিও দেখেন। এখানে এসে উনি আমাকে দেখতে পেয়ে চলে এলেন আমার কাছে। এই হচ্ছেন রণজিৎ বাবু, এখানে ঘুরতে এসছেন ফ্যামিলি নিয়ে, নিজে গাড়ি চালিয়ে কলকাতা থেকে এসছেন। দারুণ লাগলো আপনার সঙ্গে দেখা হয়। আর আপনারা যদি এখানে কিছু খাওয়া দাওয়া করতে চান, তার জন্য এখানে বেশ কয়েকটা দোকান আছে, সেগুলোতে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ফাপের খেতি থেকে বেরিয়ে পড়লাম আর একটু এগোতেই আবার দাঁড়ালাম, এখানে একটা চা বাগান আছে, সেইখানে থামলাম।
একটু ছবি তুলবো, তারপর এগোবো। আগের বার এখান দিয়ে যখন যাচ্ছিলাম এখানে থেমেছিলাম, আজকে আবার থামলাম। কিরকম লাগছে? দারুণ লাগছে, মেঘে ঢাকা ওয়েদারটা দারুণ, আজকে খুব সুন্দর লাগছে। আর সত্যি ওপরে দেখুন, পাহাড়গুলোর ওপর পুরো মেঘে ভর্তি। আমরা ওই পাহাড়গুলোতেই ছিলাম, এখন নিচে নেমে এসেছি। আমরা এই চা বাগান থেকে বেরিয়ে পড়লাম, আর এখানে কয়েকটা ড্রোন শট নিলাম। ভিডিওগুলো আপনাদের জন্য রাখলাম। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমরা শুরু করেছিলাম 14 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, এখন টেম্পারেচার বেড়ে দাঁড়িয়েছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আরও বাড়তে থাকবে যত আমরা নিচের দিকে যাব। আমরা এখন পাহাড়ের একদম নিচে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়কে পিছনে রেখে সমতলে নেমে যাব। আর সত্যি মনে খুব কষ্ট হচ্ছে। প্রত্যেকবার এই জিনিসটা হয়, যখনই পাহাড়কে ছেড়ে চলে যাই তখনই এই রকম কষ্ট হয়। যেতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। কলকাতা তো ফিরতেই হবে, কারণ ওখানে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার আসবো, খুব তাড়াতাড়ি পাহাড়ে আবার আসবো। এখন ঘড়িতে সময় হয়েছে 12:45, আর আমরা এসে পৌঁছে গেলাম গরুবাথান। আমরা এখন গরুবাথান ক্রস করে ড্যামডিমের দিকে চলে যাচ্ছি। আমরা গরুবাথান থেকে নেমে এসেছি, আর এখন দেখুন রাস্তার দুপারে চা বাগান। কি সুন্দর লাগছে দেখুন, পুরো মনে হচ্ছে এটা সবুজ কার্পেট কেউ বিছিয়ে রেখেছে। দারুণ লাগছে। পৌঁছে গেলাম আমরা ড্যামডিম। এখন ঘড়িতে সময় হয়েছে 1:06, আর এইখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব ওদলাবাড়ির দিকে। ওদলাবাড়ির দিকে এগিয়ে চলেছি, আর সত্যি কথা খুব খারাপ লাগছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রিপটা আরও অনেক দিনের ছিল, কিন্তু আমরা ছোট করে দিয়েছি ট্রিপটাকে। 6 দিনের ট্রিপ করেছি, অ্যাকচুয়ালি এটা 9 দিনের ট্রিপ ছিল। কিছু কাজের জন্য আমরা ট্রিপটাকে ছোট করেছি। আর এই ডান দিকে এখনো পর্যন্ত খুব আবঝাভাবে পাহাড় দেখা যাচ্ছে। যদিও আমরা পাহাড় থেকে নেমে চলে এসেছি, কিন্তু মাঝে মধ্যে গাছের ফাঁক দিয়ে এখনও পাহাড় দেখা যাচ্ছে, আর সেই জন্যেই আরও খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই, আবার আসবো, খুব তাড়াতাড়ি আসবো। নর্থ বেঙ্গলে বা সিকিমে আবার আসবো। পাহাড় যেন আমাকে টানে, সত্যি এত ভালো লাগে না, কোনো দিন বোর হই না। এতবার এসছি এইসব জায়গাগুলোয়, প্রত্যেকবার নতুন নতুন কিছু পেয়েছি, ভীষণ ভালো লাগে। আর রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন, দারুণ রাস্তা, ওয়েল পেইন্টেড, একদম মাখনের মতো রাস্তা। ওদলাবাড়ি থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম টুয়ার্ডস গাজলডোবা। এখান থেকে গাজলডোবার ডিস্টেন্স হচ্ছে 13 কিলোমিটার। ওদলাবাড়ি থেকে গাজলডোবা অবধি রাস্তাটা কিন্তু দুর্দান্ত। দুপাশে এখন চা বাগান রয়েছে, রাস্তার কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমি লাস্ট টাইম যখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন এত ভালো রাস্তা ছিল না, তবে এটা নতুন নিশ্চয়ই বানানো হয়েছে। খুব ভালো কোয়ালিটির রাস্তা এখন। তবে হ্যাঁ, রাস্তাটা একটু সরু, আর একটু সাবধানে চালাতে হবে, কারণ আশেপাশে প্রচুর বসতি রয়েছে, গ্রাম রয়েছে, যেগুলোর মাঝখান দিয়েই রাস্তাটা পাস করছে। এইবার দেখুন রাস্তাটা কিভাবে বদলে গেল। এতক্ষণ আপনাদের দেখালাম দুপাশে চা বাগান, আর এখন ঘন জঙ্গল। আর এই জায়গাটাই ভয়ানক খারাপ ছিল, রাস্তায় বিরাট বিরাট গর্ত ছিল। এখন এখানে কীরকম একটা টাইলস মতো বসিয়ে দিয়েছে, যার জন্য একটু বাম্পি রাইড হচ্ছে, কিন্তু ঠিকঠাক রাস্তা বানিয়ে দিয়েছে, চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ ক্রস করেই ডান হাতে পড়বে ভোরের আলো ট্যুরিজম প্রপার্টি, যেখানে আমরা আগে এসেছিলাম। আর এই হচ্ছে তিস্তা ব্যারেজ। বাঁদিকে দেখুন জলের লেভেল অনেক কম, আর ডান দিকে জল ধরা আছে বলে জলের লেভেলটা অনেকটা বেশি। এই জায়গাটা কিন্তু দারুণ, বাঁদিকে জঙ্গল, ডান দিকে ক্যানাল, অসাধারণ লাগে। এইখানে গাড়ি চালিয়ে না সত্যি ভীষণ আনন্দ হয়, আর তেমন সুন্দর রাস্তা।
আমরা ন্যাশনাল হাইওয়ে 27-এ কানেক্ট করে গেছি আর এখন এগিয়ে চলেছি ইসলামপুরের দিকে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:25, লাঞ্চের জন্য একদম ঠিক সময়। তো ওই জন্য সামনে কোনো একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে আমরা লাঞ্চটা করে নেব। এসে গেলাম আজকে আমাদের প্রথম টোল প্লাজায়, পশ্চিম মদতি টোল প্লাজা। একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন এই জায়গাটায় মিডিয়ানে প্লান্টেশনটা কি সুন্দর করেছে দেখুন। ওই পাশে যদি কোনো গাড়ি আসে রাত্রেবেলায়, তখন কিন্তু হেডলাইটের আলোটা এ পাশে যারা ড্রাইভ করছেন তাদের চোখে পড়বে না। আর এত সুন্দর সুন্দর গাছ পুঁতেছে, এতে সৌন্দর্যটাও হাইওয়ের অনেক গুণ বেড়ে যায়। ঘড়িতে বাজে 2:40 আর আমরা এসে পৌঁছে গেছি লাঞ্চের জন্য মিরামার রিসর্টে। এই যে ন্যাশনাল হাইওয়ে 27 আছে, এর ঠিক পাশেই মিরামার রিসর্ট। আর এই হচ্ছে এদের রেস্টুরেন্ট। এখানে আমরা আগেও এসেছিলাম, পিছন দিকে এদের রুমও আছে, ওখানে থাকার জন্য আমরা এসেছিলাম আগে। লাঞ্চে আমরা নিলাম 2 এগ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন। খাবারের স্বাদ বেশ ভালো, লাঞ্চটা আমাদের খুব ভালো করে হলো। আমাদের এখানে লাঞ্চ হয়ে গেল, বেশ ভালো লাঞ্চ হলো। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের এখানে বিল হলো 819 রুপিস। আর খাবারের কোয়ালিটি দারুণ ছিল, বেশ ভালো লাঞ্চ হলো। আপনাদের ইনফরমেশনের জন্য একটা জিনিস বলে দিই, এখানে আমরা আগে ছিলাম মিরামার রিসর্টে। যখন আমরা শিলিগুড়িতে থাকতে চাইনি, শিলিগুড়ির জ্যামের মধ্যে ঢুকতে চাইনি, তখন আমরা এইখানে ছিলাম। তো এখানেও আপনারা থাকতে পারেন। কলকাতা থেকে এখানে চলে এলেন, এখানে থাকলেন, তারপরের দিন সকালবেলা এখান থেকে বেরিয়ে পাহাড়ে কিংবা জঙ্গলে চলে গেলেন শিলিগুড়ি বাইপাস করে। তো সেটাও একটা অপশান। ঘড়িতে এখন সময় হয়েছে 4:08 আর আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে। ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল, সেটা ইসলামপুর শহরের মধ্যে ঢুকে গেল। আর আমরা বাইপাস দিয়ে এগিয়ে চলেছি মালদার দিকে। প্রথমে পড়বে কিষানগঞ্জ, তারপরে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 কানেক্ট করে ডালখোলার দিকে চলে যাব। আমরা এখন ইসলামপুর বাইপাস ক্রস করে চলে এসেছি আর এখন যাচ্ছি সূর্যপুর টোল প্লাজার দিকে। এই রাস্তাটা এখন অনেকটা ঠিক করে দিয়েছে, কিন্তু মাঝে মাঝে ভয়ানক কয়েকটা গর্ত চলে আসছে। আগে বরং আরও বেটার ছিল, কারণ আগে আমি জানতাম, কনফিডেন্স ছিল যে রাস্তাটা খারাপ। এখন কিন্তু রাস্তাটা খুব ভালো করে দিয়েছে। মাঝে মাঝে দুম করে একটা বড় গর্ত চলে আসছে, আর গর্তগুলো এমনভাবেই রয়েছে রাস্তায় যে কিছুভাবেই কাটানো যাবে না, এটা আরও টাফ হয়ে গেছে। এখন আমরা উঠে পড়লাম কিষানগঞ্জ ফ্লাইওভারে আর এগিয়ে যাচ্ছি। আমাদের ঠিক ডান হাতে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই ফ্লাইওভারটা যেরকম দেখতে পাচ্ছেন লাফিয়ে লাফিয়ে যাচ্ছি, প্রত্যেকবার একই এক্সপিরিয়েন্স হয়। সূর্যপুর টোল প্লাজার ঠিক আগে এই অবস্থা দেখুন রাস্তার। কেন যে টোল নেয় ভগবানই জানে, আর এরা যে কি রিপেয়ার করে সেটাও আমাদের কোনো ধারণার বাইরে। কি অবস্থা দেখুন, রাস্তাঘাটে ধুলো ময়লা, গর্ত, কোনো প্যাচওয়ার্ক নেই, কোনো লেভেলিং নেই। কি অবস্থা দেখুন রাস্তার। সব লরিগুলো এত মাল নিয়ে যাচ্ছে, রাস্তার এপার ওপার করে করে যাচ্ছে, কি অবস্থা বলুন তো। এই ফ্লাইওভারের ওপর দিয়ে সোজা চলে গেলে ন্যাশনাল হাইওয়ে 27 চলে যাচ্ছে পূর্ণিয়ার দিকে, আর আমরা বাঁদিকে বেঁকে যাচ্ছি মালদার দিকে। আর এখানে রাস্তা ভয়ানক, বিশাল গর্ত। আরে গাড়ির নিচে না লেগে যায়। উফ। আমরা ন্যাশনাল হাইওয়ে 27 ছেড়ে দিলাম আর বাঁদিকে বেঁকে এলাম। সামনে থেকে আমরা বাঁদিকে ঘুরে যাব টুয়ার্ডস মালদা আর কানেক্ট করব ন্যাশনাল হাইওয়ে 12, যেটা সোজা চলে যাচ্ছে কলকাতা। উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এ। এই মোড়টা থেকে শুরু হয়ে যাচ্ছে ডালখোলা বাইপাস, আর ডান দিকে ডায়াগোনালি যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওটা চলে যাচ্ছে ডালখোলা টাউনের মধ্যে। আর আমরা এই উঠে পড়লাম ডালখোলা বাইপাসে। আর এই ডালখোলা বাইপাসে উঠলেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন এই বাইপাস তৈরি হয়নি, আমাদের ভেতর দিয়ে যেতে হতো ডালখোলা টাউনের মধ্যে দিয়ে। রেলগেটে যা জ্যাম হতো, কত ঘন্টা লোকের নষ্ট হতো ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তার বিকল্প রাস্তা হিসেবে ছিল দোমনার রাস্তা এবং বোতলবাড়ির রাস্তা। এখন সেই সব ইতিহাস, এখন এই অসাধারণ রাস্তা তৈরি হয়ে গেছে আর আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর এখন যে পোর্শনটা দিয়ে যাচ্ছি ঠিক তার নিচেই রয়েছে ডালখোলা ট্রেন লাইন, আর এই ট্রেন লাইন ক্রস করে আমরা চলে এলাম। আর এই রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। এই ডালখোলা বাইপাস একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রাস্তা, যারা এখানে গাড়ি চালিয়েছেন তারা নিশ্চয়ই জানেন।
এই ন্যাশনাল হাইওয়ে 12-এ সকালে চালানো না খুব একটা কষ্টকর ব্যাপার। দুটো লেন আছে একটা দিকে, সেই দুটো লেনের মধ্যে ডান দিকের লেনটা দিয়ে শুধু যাওয়া যাবে, বাঁ দিকের লেনটা সব সময় অকুপাইড। হয় কোনো টোটো যাচ্ছে বা অটো যাচ্ছে, সাইকেল বা রং সাইড দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, সব সময় ওটা অকুপাইড। আর ডান দিকের লেনটায় যদি কোনোভাবে একটা লরি যায় তাহলে তো হয়েই গেল, দুটো লেনই অকুপাইড হয়ে গেল। লরিও আস্তে আস্তে যাচ্ছে, বাঁ দিক দিয়ে স্লো মুভিং ভেহিকলসগুলো যাচ্ছে। আর এই ব্যারিকেডের ঝামেলা, উফ, ভেবেছিলাম রাজ্যে পালা বদলের পর এই ব্যারিকেডের সমস্যা মিটবে, কিচ্ছু হয়নি। এটা যে কি অসুবিধাজনক আর কি আনসাইন্টিফিক একটা ব্যাপার, এটা অথরিটিস কেন বোঝে না সত্যি আমার মাথায় ঢোকে না। যাই হোক, উঠে গেলাম রায়গঞ্জ বাইপাসে। আর বাঁ দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, ওই বাসটা যে রাস্তা দিয়ে চলে গেল সেটা রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকে যাচ্ছে। এই রায়গঞ্জেও ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা হোটেল আছে, রায়গঞ্জ ট্যুরিস্ট লজ। সেখানেও আমরা অনেকবার থেকেছি কলকাতা ফেরত যাওয়ার সময় বা কলকাতা থেকে আসার সময়। যখন আমি ডাইরেক্টলি শিলিগুড়ি যেতাম না, যখন এই এতগুলো বাইপাস তৈরি হয়নি, তখন সময়টা আরও বেশি লাগতো বলে এই রায়গঞ্জ ট্যুরিস্ট লজে আমি থাকতাম। এখন আর তার কোনো প্রয়োজন নেই। আজকেও আমি ডাইরেক্টলি কলকাতা চলে যেতে পারতাম, কিন্তু সেটা একটু চাপের হতো, কারণ আমি তো শিলিগুড়ি থেকে আসছিলাম না, আমি লাভা থেকে আসছিলাম। তো ওই জন্যে আজকে আমি মালদায় থাকবো, আর কালকে মালদার থেকে আমরা কলকাতায় যাব। যারা কলকাতা থেকে উত্তরবঙ্গ আসবেন গাড়ি নিয়ে বা উত্তরবঙ্গ থেকে কলকাতা যাবেন, তারা সরাসরি না যেতে চাইলে মাঝখানে কোথাও থেকে যেতে পারেন, যেমন রায়গঞ্জ বা মালদায়। আজকে আমরা মালদায় থাকবো, আর সেখানে কীরকম থাকার ব্যবস্থা সেটা এই ভিডিওয়ে আপনাদের দেখাবো। রায়গঞ্জ বাইপাস ছেড়ে আমরা এখন বেশ খানিকটা চলে এসেছি। এখান থেকে আর আমাদের ডিস্টেন্স যেতে হবে 45 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা, আর আমরা এখান থেকে ন্যাশনাল হাইওয়ে 12 ছেড়ে মালদার মধ্যে ঢুকে যাচ্ছি। এই প্রথমবার আমি মালদা শহরের মধ্যে ঢুকছি। এর আগে যতবার এখান দিয়ে গেছি মালদা বাইপাস করে বেরিয়ে গেছি। ঘড়িতে সময় হয়েছে সন্ধ্যে 7:20, আর আমরা এসে পৌঁছলাম মালদা ট্যুরিস্ট লজে। যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য আছে একটা পার্কিং এরিয়া। মালদা ট্যুরিস্ট লজে আমরা আমাদের রুমে চলে এসেছি। রুম নাম্বার হচ্ছে 107। এবার আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, বিশাল বড় রুম। ডান দিকে একটা সোফা রয়েছে, একটা ফুল সাইজ ওয়ার্ডরোব, এইখানে আবার কিছু ড্রয়ার্স রয়েছে জিনিসপত্র রাখার জন্য, সাইড টেবিল, লাইট, সুইচ। আর এই হচ্ছে বেড, বেশ বড় একটা খাট। এই পাশে আরেকটা সাইড টেবিল রয়েছে, দুটো গ্লাস কাপ দেওয়া রয়েছে। এই পাশে রয়েছে ইলেকট্রিক কেটল, এইখানে রয়েছে একটা মিনি ফ্রিজ। এই পাশে দুটো সোফা রয়েছে আর একটা টেবিল রয়েছে। আর এই সোফাটার মধ্যে দেখি তো কে আছে, আচ্ছা, টিন রয়েছে। এই পাশে পার্কিংটা দেখা যাচ্ছে, এখানে একটা বড় কাঁচের জানলা, নিচেই আমাদের গাড়ি রয়েছে। এখানে একটা বড় আয়না রয়েছে, এই পাশে টিভি, আর নিচে এরকম র্যাক করা রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এই পাশে ডাস্টবিন, আর এইটা হচ্ছে ওয়াশরুম। যথেষ্ট পরিমাণে লাইটস রয়েছে, আর দুখানা পাখা রয়েছে, আর এসি রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বিরাট বড়, ঢুকেই বাঁ হাতে স্নানের জায়গা, এই পাশে বেসিন, আয়না, ওপরে গিজার, আর এই দিকটায় ওয়েস্টার্ন কোমোড। বিরাট বড় একটা ওয়াশরুম। আমরা আজকে এই যে রুমটা নিয়েছি মালদা ট্যুরিস্ট লজে, সেটা হচ্ছে এসি ডিলাক্স ডাবল বেডেড রুম, ফার্স্ট ফ্লোরে। এটার জন্য আমাদের দিতে হচ্ছে 2200 টাকা প্লাস ট্যাক্স। আর গুগলের জন্য এক্সট্রা পার্সেন্ট চার্জ অ্যাপ্লিকেবল, হুইচ ইজ 20% অফ দ্য রুম ট্যারিফ প্লাস ট্যাক্স। আর এর মধ্যে আমার আর অনিন্দিতার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ধরা রয়েছে। আর যেহেতু গুগলের জন্য এক্সট্রা পার্সেন্ট চার্জ দেওয়া হয়েছে, ওই জন্য ও একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে কাল সকালে। এই রুমের সাথে আমাদের 3টে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে। আর এই মালদা ট্যুরিস্ট লজে আপনারা বুক করতে পারেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস আর ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়াও আমাদের এরকম 3খানা কিট দেওয়া হয়েছে। আর এই কিটের মধ্যে আছে শ্যাম্পু, শাওয়ার জেল, বডি লোশন, একটা সাবান, চিরুনি, শেভিং কিট আর ডেন্টাল কিট। আর এই মালদা ট্যুরিস্ট লজের এখনকার নাম হচ্ছে আম্রপালি ট্যুরিজম প্রপার্টি। আমরা আজকে ডিনারটা রুমেই আনিয়ে নিলাম,
আমরা আজকে ডিনারে নিয়েছি ভাত, রুটি, ডাল, আলু ভাজা, মাছ ভাজা, চিকেন আর স্যালাড। আজকে 28শে মে 2026, ঘড়িতে সময় হয়েছে 8:20 আর আমরা এখন রয়েছি মালদা ট্যুরিস্ট লজ বা আম্রপালি ট্যুরিজম প্রপার্টি মালদাতে। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব এখান থেকে কলকাতার উদ্দেশ্যে। এখানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টের অপশনস আর টাইমিংটা এখানে লেখা আছে। ব্রেকফাস্টে অনিন্দিতা আর আমার জন্য নিলাম পুরি সবজি, তার সাথে দিয়েছে ডাবল ডিমের পোচ, আর আমি নিলাম ডাবল ডিমের অমলেট, সাথে দিয়েছে মিষ্টি আর কলা। গোগল আর টিনটিনের জন্য নিলাম দুধ কর্নফ্লেক্স, সাথে ব্রেড দিয়েছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব, তবে সেই গল্প আসবে আমার পরের ভিডিওয়ে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।